আচ্ছা, অর্ণবের কাছে আবার চলে যাব, সরাসরি অর্ণব রয়েছে হাইকোর্ট থেকে। অর্ণব, এই যে টাকা ফেরত, বেতন ফেরত, একটা একটা ছড়িয়েছে যে সবাইকে কি বেতন ফেরত দিতে হবে, তা তো নয়। এই 1113 মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পর যাদের নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রেই শুধু টাকা ফেরত, বেতন ফেরত, সুদে সুদ সহ। অয়ন্দা, আমি সেই প্রশ্নের উত্তরে আসবো, কিন্তু এই মুহূর্তে এই এসএসসির 8খানা সিবিআই তদন্তে সেই মামলায় আইনি সওয়াল করা প্রাক্তন ডেপুটি সলিসিটর জেনারেল এই মুহূর্তে এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় বিল্লদল ভট্টাচার্য আইনজীবী, তিনি এখন ডিএসজি নাই, তিনি নিজে স্বেচ্ছা সরে এসেছেন। কি এই রায় নিয়ে আপনার মতামতটা জানতে চাইব? আপনি সিবিআই হয়ে বারবার সওয়াল করেছিলেন। সত্যের জয় হয়েছে। আদালত আইন কখনোই অন্যায়ের সাথে আপোষ করবে না, সেটাই প্রমাণিত হয়েছে। একটা ঐতিহাসিক জাজমেন্ট যেটি এসছে আজকে, জাজমেন্টে আরও বেশ কয়েকটি, আমি বলবো শুধু ঐতিহাসিক নয়, মানবিক জাজমেন্টও। কেননা সোমা দাসের ব্যাপারটার ক্ষেত্রে যেরকম মাননীয় বিচারপতিদ্বয় একটা এক্সেপশন কার্ভ করে রেখেছে আর কি, অত্যন্ত ওয়েল থট আউট, খুব ভালো করে চিন্তা শক্তি প্রয়োগ করে এই জাজমেন্টটি এসছে। যে ডিরেকশনসগুলো আছে তাতে তো দেখা যাচ্ছে যে আরও বাড়তি দায়িত্ব দেওয়া হলো, আরও ভালো করে, আরও ভেতরে ঢুকে এই যে একটা হিস্টোরিক করাপশন, যেটা আমি বারবার বলে এসেছি কোর্টের কাছে, যে এই হিস্টোরিক করাপশনটাকে আরও আনার্থ করার জন্যে, আর যারা আসল অপরাধী সে অর্ণব, তাদেরকে ধরে বার করার জন্যে। তো কোর্টের যে কনক্লুশনগুলো বা যোগ্যরা যারা বিচার পেলেন না, যাদেরও চাকরি চলে গেল, তারা বিচার পেলেন না বলে প্রশ্ন উঠছে। অর্ণব, দেখলাম কিছু কিছু জায়গা দেখলাম, তো তাতে যা পর্যালোচনা করা হয়েছে তা থেকে তো দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে যারা বেনিফিশিয়ারি আছে। আমি একটা প্রশ্ন আমাদের অয়ন্দা করছে স্টুডিও থেকে, অনেক যোগ্য ছিলেন, প্রায় 15 থেকে 16,000 বেশি যোগ্য ছিলেন, তাদের চাকরিটা বাতিল হলো। এটা নিয়ে আপনার মতামত? কারণ যোগ্যদের তো বাছাই করে তাদের চাকরিটা রেখে তো বাকিদের বাদ দেওয়া যেত না, খড়ের গাদার ভেতর থেকে তো সূচ খুঁজে বার করাটা সম্ভব নয়। সেটি করতে গেলে তো তাতে আরো বেশি রকমের আপনার কনফিউশন বাড়বে। তো তাতে তো আলটিমেটলি যেটা হবে যে এত বড় একটা এরকম করাপশন, কিন্তু এসএসসি বলছে, সিদ্ধার্থ মজুমদার বলছেন যে এফিডেভিট দিয়ে আদালতে জানানো হয়েছিল কারা যোগ্য কারা যোগ্য নয়, এবং সেই কারণে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে এই চ্যালেঞ্জ করে। অর্ণব, এনমাস ক্যান্সেলেশন করে আর কি, কারণ খড়ের গাদার থেকে এরকম সুচ খুঁজে বার করা তো সম্ভব নয়। আমরা যদি দেখি এই এসএসসি স্ক্যাম বা তার থেকেও বড় যেটা প্রাইমারি, একেবারে যেটা এসএসসি চেয়ারম্যান দাবি করছেন সাংবাদিক সম্মেলন করে, যে তারা হলফনামা দিয়ে জানিয়েছিল কারা যোগ্য কারা অযোগ্য, 5,000-এর বেশি অযোগ্য হবে না, কাজে তাদের চাকরিটা বাতিল করে বাকিগুলো রাখা যেতে। এটা এসএসসি থট, আজকে তাদের অবস্থান, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি যে সময় একটি পদে ছিলাম আর কি, যখন আমি সিবিআই এর হয়ে মামলাগুলোতে সওয়াল করেছিলাম, আমি আদালতের সামনে বারবার পয়েন্ট আউট করেছিলাম যে এসএসসি বারবার যে হলফনামা দেয়, এই এক একটি হলফনামাতে তারা এক এক রকমের কথা বলে, এক এক রকমের, এক একটি কোর্টের কাছে গিয়ে, এক একটি বেঞ্চের কাছে গিয়ে তারা এক এক রকমের কথা বলে। তো এসএসসি হলফনামায় কি বলছে আমার মনে হয় না তার মধ্যে কোনো সিরিয়াসনেস আছে বলে। আমি বরঞ্চ আমরা রাদার অবাক হয়েছিলাম যে এসএসসির মতো একটি আর্টিকেল 12 অথরিটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হলফনামা ফাইল করে বিভিন্ন রকমের স্ট্যান্ড তাদের জানাচ্ছে আর কি, যেটি একটির সাথে আরেকটির মধ্যে ক্লিয়ার কনফ্লিক্ট। এটা বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চেও হয়েছিল, আপনি তখন ছিলেন সিবিআই হয়ে। হাইকোর্ট এক রকমের স্ট্যান্ড, সুপ্রিম কোর্ট আরেক, বিভিন্ন জায়গায় সিঙ্গেল বেঞ্চের কাছে এক রকমের স্ট্যান্ড, ডিভিশন বেঞ্চে আরেক রকমের স্ট্যান্ড, অনারেবল সুপ্রিম কোর্টের কাছে আরেক রকমের স্ট্যান্ড। এই জিনিস তো ভাবা যায় না যে একটি পাবলিক অথরিটি এরকম কখনো জিনিস করতে পারে, তার উপরে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, যেগুলি কোর্ট অফ রেকর্ড। যোগ্যদের সমাধান সূত্র কি হতে পারে? মানে তাদের তো চাকরিটা আজকে রাতারাতি চলে গেল। এখন যদি এন্টায়ার প্রসেসটাই ভিশিয়েটেড হয় বাই করাপশন, বাই ফ্রড, তাহলে তো পুরো প্রসেসটাকেই বাতিল করতে হবে, সেটাই তো নিয়ম। বলতে খারাপ লাগছে আর কি যে একটি পাবলিক এমপ্লয়মেন্ট এমনভাবে করা হয়েছে, এটা তো সরকারি পোস্টের জন্য সরকারি এমপ্লয়মেন্ট আর কি, তো সরকারি এমপ্লয়মেন্ট এমনভাবে জিনিসটাকে কন্ডাক্ট করেছে যে তাদের জন্য আজকে এতগুলি মানুষকে ভুগতে হচ্ছে। কারণ আদালত তো দেখবে যে কোনটা অন্যায়, আদালত অন্যায়টাকে সেটা সাইড করবে, আদালত সেটাই করেছে। বলছেন যে সুপ্রিম কোর্টে গেলে পরে 2 মিনিটে রায় ক্যান্সেল হয়ে যাবে। সমাধান সূত্র কতটা আসবে দেখুন, আপনি এখন দেখুন কতগুলো এসএলপি হয় মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। এখন তো আমার যেটা মনে হয় বা আমি যেরকম দেখছি, সুপ্রিম কোর্টে কি এই রায় 2 মিনিটে ক্যান্সেল হয়ে যেতে পারে, আবার স্টে হয়ে যেতে পারে? সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলবেন, আমি তো সুপ্রিম কোর্টের বিচারপতি নই, সেটা তারা বলবেন, আমি কিভাবে বলবো। এখন এসএলপি যখন হবে
মানে এদের যা কন্ডাক্ট পাস্টে আমরা দেখেছি আর কি, দেখুন না রাজ্য সরকারের থেকে এসএসসি থেকেই কতগুলো হয়তো এসএলপি ফাইল করা হবে, করে এটাকে তো যেভাবে হোক প্রতিহত করার চেষ্টা হবে। কেননা পাপ কখনো জয়ী হয় না, সত্যের আলটিমেটলি জয় হয়, সবশেষে সত্যি মানে বিজয় প্রাপ্তি করে সত্য। বিচারপতি তো কয়েকজনকে চাকরি দিয়েছিলেন, তাদেরই চাকরিও বাতিল হয়ে গেল, তাদেরও চাকরি বাতিল হয়ে গেল। এই নিয়ে কি বলবেন? বিচারপতি গঙ্গোপাধ্যায়, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ছিলেন তখন চাকরি দিয়েছিলেন। একেবারে তোমার সেই প্রশ্নের উত্তর নেব প্রাক্তন ডেপুটি সলিসিটর জেনারেলের কাছ থেকে। কিন্তু আরো একটা বিষয়, যখন শেতাবুদ্দিনের মামলায় প্রথম সিবিআই রিপোর্ট ফাইল করলো ওএমআর নিয়ে ৮,১৬৩ ওএমআর, এবং সেদিনের এজলাসের অবস্থানটা আমার মনে আছে, গমগম করছে, সেই ওএমআর কারচুপি, এই ওএমআর আমাদের ওএমআর নয়, কার্যত সেটাকেই মান্যতা দিল, আপনাদের রিট্রিভ করাটাই মান্যতা দিল। এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আদালতের নির্দেশেই যোগ্য বিবেচিত অনেকে চাকরি পেয়েছিলেন, সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বা আদার্স বেঞ্চের নির্দেশে, তাদের চাকরিও তো বাতিল হয়ে গেল। না, সেগুলো তো সমস্ত ইন্টারিম অর্ডার ছিল, অ্যান্ড এটি তো একটি স্পেশাল, মানে এই যে ডিভিশন বেঞ্চ, অনারেবল ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিয়েছেন, এটা তো একটা সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুযায়ী কনস্টিটিউটেড একটা ডিভিশন বেঞ্চ, আর সেই আদেশগুলো সমস্তই অন্তর্বর্তীকালীন আদেশ বলা যেতে পারে। এটা তো আজকে ফাইনাল অর্ডার বেরিয়েছে, ফাইনাল জাজমেন্ট বেরিয়েছে। এখন একটা জিনিস তো খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সিবিআই যেটি দাবি করেছিল তখন, যে এই যে গাজিয়াবাদ থেকে যে রিট্রিভ করা যে হার্ড ডিস্ক গুলো আছে, এই 3টে এবার চলে যাব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চাকুলিয়ার সভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন, বললেন বেআইনি এই রায়, এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, এবং যারা শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে থাকার বার্তা দিলেন। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে, আমরাও লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি, এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? এই অর্ডারটা বেআইনি অর্ডার, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আর শুভেন্দু অধিকারী শনিবার বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই বোমা ফাটানোকেও আজকে তীব্র আক্রমণ করলেন নাম না করে শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। ইলেকশনের আগে এরকম 2-1টা ঘটনা ওরা ঘটায়। এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। আমি ধিক্কার জানাই। কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোত্থেকে? কোর্ট কি রায় দেবে সোমবার, তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোত্থেকে? কালকে সিবিআই কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস, পরশু এনআইএ কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস। ওহে বিজেপির গদ্দার, ওহে বিজেপির রাজাকাররা, জেনে রেখো সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না।